হঠাৎ করেই ফেরি বন্ধ হয়ে গেল। আমি ভাবলাম হয়তো কোনো যান্ত্রিক সমস্যা। ফেরির কি হয়েছে জানতে অ্যাম্বুলেন্স থেকে নামলাম। আমি সিঁড়ির কাছে যেতেই ফেরি আবার চলতে শুরু করলো। আমি সিঁড়ি বেয়ে উপরে উঠে কি মনে করে নিচে তাকাতেই যা দেখলাম তা ভাবতে এখনো আমার গা শিউরে ওঠে। আমি নিচে তাকিয়ে দেখি ওইখানে কোনো অ্যাম্বুলেন্স নেই, কোনো লোক নেই, পুরো ফেরি ফাঁকা। আমি ড্রাইভারের কেবিনের দিকে উকি দিলাম। ড্রাইভারের কেবিনে কোনো মানুষ নেই। ফেরির স্টিয়ারিং একা একাই ডানে বামে ঘুরছে। এটা দেখে আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না, সেন্সলেস হয়ে ওখানেই পড়ে যাই। আসসালামু আলাইকুম ডিয়ার লিসেনার্স, স্বাগতম সবাইকে ভূত বাংলোর আরো একটি সত্য ভৌতিক ঘটনার পর্বে। আজ আমরা শুনবো এমন একটি ঘটনা যা আমাদের এক শ্রোতা মনির হোসেন মেল করে পাঠিয়েছেন আমাদের কাছে। ঘটনাটি যার সাথে ঘটেছে তার বিশ্বাস আর বাস্তবতার মাঝে এই ঘটনার পর থেকে এক অদ্ভুত বিভাজন তৈরি হয়ে গেছে। ঘটনার স্থান ভোলার কোনো একটি গ্রাম, আর সময় 2002 সালের ফেব্রুয়ারি মাস। সাবধান, কারণ আপনি যা শুনবেন তার যুক্তি খুঁজতে গেলে আপনিও হয়তো নিজেকে হারিয়ে ফেলবেন। আমাদের আশেপাশে এমন অনেক ঘটনা ঘটে যেগুলো আমাদের চোখে ধরা পড়ে না, কিন্তু যেগুলো আমাদের খুব কাছে এসে দাঁড়িয়ে থাকে। আপনার সাথেও যদি এমন কিছু ঘটে থাকে তাহলে আমাদের লিখে পাঠাতে ভুলবেন না। bhutbanglo.com@gmail.com এই ঠিকানায় চাইলে আপনি রেকর্ড করেও পাঠাতে পারেন। আর হ্যাঁ, ভয় পেলে একা থাকবেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ঘটনা ভালো লাগলে লাইক দিন, কমেন্টে আপনার মতামত লিখুন, আর ভয়টা ছড়িয়ে দিন আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে। এখন আলো নিভিয়ে বসুন, চোখ বন্ধ করে শুনুন আজকের ভৌতিক ঘটনা। ঘটনাটি ঘটেছিল আমার এক বড় ভাইয়ের সাথে। আমি যেভাবে শুনেছি সেভাবেই লেখার চেষ্টা করছি। অনিচ্ছাকৃত ভুল ভ্রান্তি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। জীবনে এমন কিছু ঘটনা ঘটে যার ফলে মানুষের পক্ষে ভালো থাকাও সম্ভব নয়। কিছু কিছু অলৌকিক ঘটনা যা মানুষকে কিছু বিশ্বাস করতে বাধ্য করায়। আমি রিয়াসাত, আমার জীবনের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা যেটা কিনা আমার জীবনকে একেবারে বদলে দিয়েছে। আমার বাড়ি ভোলায়, কিন্তু লেখাপড়ার কারণে বরিশালে থাকা হয়। আমি সবেমাত্র এইচএসসি প্রথম বর্ষের ছাত্র। ঘটনাটি ঘটে 2002 সালের ফেব্রুয়ারি মাসের 25 তারিখে। হঠাৎ জরুরি একটা কাজে বাসায় যাওয়ার প্রয়োজন হয়। আমার বাসা ভোলার কোনো একটি গ্রামে, জায়গাটির নাম সঙ্গত কারণে উল্লেখ করছি না। বরিশাল থেকে আমার বাসায় পৌঁছাতে সময় লাগে প্রায় 5 ঘন্টা। ওই দিন বরিশাল থেকে বাসের উদ্দেশ্যে রওনা দিয়ে সন্ধ্যা 7:30টার মধ্যে পৌঁছে যাই, আর বরিশাল থেকে ভোলার শেষ লঞ্চ 5:30-এ। তাই যথারীতি গাড়িতে যাবো বলে ভাবলাম। বরিশাল থেকে ভোলায় ভেঙে ভেঙে যেতে হয়, যারা গেছেন তারা অবশ্যই জানেন। যাই হোক, শেষ গাড়ি ছিল 7:20-এ, কিন্তু আমি বাসা থেকে বের হয়েছি 7:30-এ। আমি ভাবলাম অটোরিকশা বা মোটর সাইকেলে যাব। বাসে যেতে গেলে লাহারহাট যেতে হয়, এবং লাহারহাট থেকে ফেরিতে প্রায় 2.5 ঘন্টা সময় লেগে যায়, এবং লাহারহাটের বাস বরিশালের নদীর ওপার থেকে ছাড়ে। ঘটনা এখান থেকেই শুরু। নদী পার হতেই আমি নৌকায় উঠলাম। বলে রাখা ভালো, নদী পার হতে ভাড়া লাগতো 3 টাকা। যথারীতি পকেট থেকে 5 টাকা বের করে ভাড়া দিলাম, কিন্তু নৌকার মাঝি বলল, বাবা, তোমার নৌকার ভাড়া লাগবে না। আমি অবাক হয়ে বললাম, কেন চাচা, সবার কাছ থেকে ভাড়া রাখছেন, আমার কাছ থেকে রাখবেন না কেন? তিনি উত্তরে বলল, বাবা, আগের দিন তুমি আমাকে টাকা দিয়ে সাহায্য করেছিলে, আজ তার প্রতিদান দিচ্ছি। আমি অনেক জোরাজোরি করতেও সে নিলই না। আমি ব্যাপারটা স্বাভাবিকভাবেই নিলাম। যাই হোক, নৌকা নদীর ওপারে চলে আসলো। আমি নৌকার পেছনে ছিলাম, তাই সবার শেষে নৌকা থেকে নেমেছিলাম। ঠিক যখনই নৌকা থেকে নামতে যাব, মাঝি হঠাৎ করে ডাক দিল, রিয়াসাত, বাবা সাবধানে যেও, সবসময় আল্লাহকে স্মরণ করো বাবা, সাবধানে যেও, সাবধান। নৌকার মাঝি এমন ভাবে কথাগুলো বলতে লাগলো যেন সামনে আমার জন্য ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে। এর মধ্যে সবচেয়ে অবাক করার বিষয় হলো,
এই মাঝি আমার নামটা জানলো কিভাবে? আমি ভাবতে ভাবতে নৌকা থেকে নামলাম। ঘাট থেকে বাস স্ট্যান্ড মাত্র আধা মিনিট। আমি যখন বাস স্ট্যান্ডে গেলাম তখন ঘড়িতে তাকিয়ে দেখলাম রাত 8টা। বাস স্ট্যান্ডে বাস আছে। যথারীতি গাড়িতে উঠলাম। গাড়িতে যাত্রী ছিল জন 15-র মতো। রাতের গাড়ি, এজন্য হয়তো যাত্রী কম, মনে মনে এটাই ভাবতে লাগলাম। সামনের দিকে ড্রাইভারের ঠিক পেছনেই বসার পর মনে হলো আমি নৌকায় ছোট্ট একটা ব্যাগ ফেলে রেখে এসেছি, যাতে আম্মুর অনেক মূল্যবান ঔষধ আছে। আমি ঘড়ির দিকে দেখলাম 8টা 15 বাজে। গাড়ি ছাড়তে আরো 15 মিনিট। আমি আর দেরি না করে সোজাসুজি নৌকার উদ্দেশ্যে ঘাটে চলে গেলাম আমার ব্যাগের সন্ধানে। অনেক খোঁজাখুঁজির পরও মাঝিকে পেলাম না। ঘড়ির দিকে তাকালাম, ঘড়িতে সময় 8টা 28। আর মাত্র 2 মিনিটের মধ্যেই গাড়ি ছেড়ে দেবে, যার কারণে ব্যাগের আশা ছেড়ে দিয়েই গাড়ির উদ্দেশ্যে চলে আসলাম। আমি গাড়ির সিটে যে তাকাতেই দেখতে পেলাম সেই ব্যাগটি আমার সিটের উপর রাখা। আমি একটু অবাক হলাম, এটা কিভাবে সম্ভব? যে ব্যাগ আমি 30 মিনিট আগে নৌকায় ফেলে আসলাম সেটা এখানে কিভাবে আসলো? এর উত্তর এখনো আমার অজানাই রয়ে গেছে। যাই হোক, গাড়িতে বসে এটা ওটা ভাবছিলাম। গাড়ি ছাড়লো 8টা 40-এ। সবকিছু ঠিকঠাক। বরিশাল থেকে লাহারহাট যেতে সময় লাগবে 50 মিনিট। 10 মিনিট পর কন্ট্রাক্টর বাসের সামনে থেকে ভাড়া কালেক্ট করা শুরু করলো। ওই দিন সবার সামনের সিটে বসার পরও ঠিক পেছনের সিট থেকে কন্ট্রাক্টর ভাড়া কালেক্ট করতে শুরু করলো। ভাবলাম হয়তো কন্ট্রাক্টরের ভুল। সব ভাড়া ওঠানোর পর কন্ট্রাক্টর ড্রাইভারের পাশে এসে তার সাথে কথা বলতে লাগলো। আমি ডাকলাম, মামা ভাড়া দেন। কন্ট্রাক্টর আমাকে বলল, আপনার ভাড়া লাগবো না মামা। আমি জানতে চাইলাম, কেন? সবার কাছ থেকে তো ভাড়া নিচ্ছেন, তাহলে আমারটা নেবেন না কেন? উত্তরে কন্ট্রাক্টর সেই মাঝির মতো একই উত্তর দিল, আপনি আমাকে একদিন টাকা দিয়ে সাহায্য করেছিলেন, আজ আমি তার প্রতিদান দিচ্ছি। আমি এবার একটু ভয় পেলাম, তাই আর কথা না বাড়িয়ে চুপচাপ ভাবতে লাগলাম এসব কি হচ্ছে আমার সাথে। লাহারহাট পৌঁছাতে 9টা 30 বাজলো। ফেরি ছাড়বে 10টায়। তাকিয়ে দেখলাম ফেরি এখনো ঘাটে আসেনি। ঘাটে আসা মাত্র দেখলাম একটা চায়ের দোকান খোলা। আশেপাশে একটাই মাত্র চায়ের দোকান। আমি ভাবলাম হয়তো এখনো সময় আছে, আমি একটু চা খেয়ে নিই। যথারীতি চায়ের দোকানে গেলাম। দোকানদার অনেক বয়স্ক মানুষ, পাঞ্জাবি পরা, মুখে সাদা লম্বা দাড়ি। আমি কাছে যেতেই বলল, বাবা চা খাইবা? পথে কোনো সমস্যা হয়নি তো? আমি বিস্মিত হয়ে বললাম, কোনো সমস্যা হয়নি চাচা, চা দেন। তিনি আমাকে নর্মাল কাচের গ্লাসে চা দিলেন। আমরা জানি দোকানে সাধারণত কাপে চা দেওয়া হয়, আর চায়ের কালারটা একটু অস্বাভাবিক রকমের ছিল। যাই হোক, আমি চায়ের গ্লাসটা হাতে নিয়ে দোকান থেকে কিছুটা দূরে সরে গিয়ে বাসায় কল করে আজকের পুরো ঘটনা বাসায় খুলে বললাম আম্মুর কাছে। আম্মু আমাকে দোয়া দুরুদ পড়তে বলল। দোকানদারের চায়ের গ্লাসের কথা বলতে আম্মু চাটা খেতে বারণ করলো, ফেলে দিতে বলল। কলটা কেটে আম্মুর কথা মতো চাটা ফেলে দিয়ে দোকানের কাছে গেলাম। কিন্তু দোকানের কাছে গিয়ে যা দেখলাম সেটাতে আমার সেন্সলেস হয়ে পড়ার মতো অবস্থা। আমি যে দেখি ওখানে কোনো চায়ের দোকানই নেই, সব কিছু উধাও। চায়ের দোকান বলতে ওখানে কিছুই নেই, শুধুই ফাঁকা জায়গা। দোকানের পাশে একটা গাছ ছিল, ওইটা ঠিকই আছে। আমি আমার হাতের দিকে তাকাতেই দেখতে পেলাম গ্লাসটা ঠিকই আমার হাতে ধরা এখনো। অনেক ভয় নিয়ে দাঁড়িয়ে আছি, কি করব কিছুই বুঝতে পারছি না। হতবিহব্বল হয়ে আমি একা দাঁড়িয়ে আছি ফেরিঘাটে। এমন সময় একটা অ্যাম্বুলেন্সের শব্দ আমার কানে ভেসে আসতে লাগলো। যাই হোক, ঘাটে এসে দেখলাম একটা অ্যাম্বুলেন্স আসছে। আমি অ্যাম্বুলেন্সের দিকে এগিয়ে গেলাম। অ্যাম্বুলেন্সের ড্রাইভার ও তার সহকারী রয়েছে। তাদের সাথে কথা বলে জানলাম তারা ঢাকা থেকে রোগী নিয়ে আসছে, আর তারা নাকি আমার পাশের গ্রামে যাবে। আমি কিছুটা আশ্বস্ত হলাম এবং তাদের সাথে যাব বলে ভাবলাম, কারণ এই রাতে গাড়ি পেতে অনেক ঝামেলাই হবে। কিন্তু অবাক করা ব্যাপার, ড্রাইভারকে প্রস্তাব দেওয়া মাত্রই সে রাজি হয়ে গেল। আমিও খুশি হয়ে গেলাম। ঘাটে ফেরি চলে আসলো। অ্যাম্বুলেন্স যথারীতি ফেরিতে উঠলো। ফেরিতে যানবাহন বলতে শুধু অ্যাম্বুলেন্স আর সাথে আমি বাদে মাত্র 3 জন যাত্রী। ফেরি ছাড়লো রাত 10টা 40 আমি অ্যাম্বুলেন্সে ব্যাগ রেখে বসলাম এবং ড্রাইভারের সাথে কথা বললাম। হঠাৎ করেই ফেরি বন্ধ হয়ে গেল। আমি ভাবলাম হয়তো কোনো যান্ত্রিক সমস্যা। ফেরির কি হয়েছে জানতে অ্যাম্বুলেন্স থেকে নামলাম। ইঞ্জিন মাস্টার বিচের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। আমরা সবাই জানি ফেরির ড্রাইভারের সিটটা একটু ওপরে হয়। আমি সিঁড়ির কাছে যেতেই ফেরি আবার চলতে শুরু করলো। একদম মাঝ নদীতে ফেরি। তারপরও আমি সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলাম ড্রাইভারের সাথে কথা বলবো বলে। আমি সিঁড়ি বেয়ে উপরে উঠে কি মনে করে নিচে তাকাতেই যা দেখলাম তা ভাবতে এখনো আমার গা শিউরে ওঠে।
আমি নিচে তাকিয়ে দেখি ওইখানে কোনো অ্যাম্বুলেন্স নেই, কোনো লোক নেই, পুরো ফেরি ফাঁকা। এটা দেখা মাত্র আমি প্রচন্ড শক খাই। কিছু না ভেবে আমি ড্রাইভারের দরজায় নক করি, ড্রাইভারের সাথে ব্যাপারটা শেয়ার করার জন্য। দরজা ভেতর থেকে আটকানো ছিল। 3-4 বার নক করার পরেও দরজা ভেতর থেকে খুললো না। সবচেয়ে অবাক করার বিষয় তখন ঘটলো যখন আমি ড্রাইভারের কেবিনের দিকে উকি দিলাম। ড্রাইভারের কেবিনে কোনো মানুষ নেই। ফেরির স্টিয়ারিং একা একাই ডানে বামে ঘুরছে। এটা দেখে আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না, সেন্সলেস হয়ে ওখানেই পড়ে যাই। আমার যখন জ্ঞান ফেরে তখন আমি দেখি আমার নিজের বিছানায় শুয়ে আছি। তখন বিকাল 4টা। আমি এভাবে কিভাবে বাসায় চলে আসলাম তা আব্বুকে জিজ্ঞেস করলাম। আব্বু বলল আমি আসতে দেরি করায় আব্বু রাত 1টার দিকে বাসা থেকে বের হয়। বাড়ি থেকে প্রায় 5 কিলোমিটার দূরে বাস স্ট্যান্ডের দিকে রওনা দেয়। 2 কিলোমিটার যেতেই আব্বুর মোবাইলে একটা কল আসে। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে একজন বলে, কাকা আপনি কোনো টেনশন নিয়েন না, আপনি আলামিন মসজিদের কাছে যান, ওখানে রিয়াসাতকে পাবেন। এইটুকু বলে লাইনটা কেটে দিল। রিপ্লাই দেওয়ারও কোনো সুযোগ দিল না। বলে রাখা ভালো, আমার বাসা থেকে আলামিন মসজিদের দূরত্ব 10 মিনিটের, এবং এটার পাশ দিয়ে একটু আগে আব্বু এসেছে, কিন্তু তখন আমাকে ওখানে দেখেননি। যাই হোক, আব্বু তাড়াতাড়ি মসজিদে আসলেন। এসে দেখলেন মসজিদের বাইরে জানাজার যে খাটটি রয়েছে তার পাশে আমি সেন্সলেস অবস্থায় পড়ে আছি, এবং 2টা জানাজার খাটের মধ্যে পড়ে আছে আমার ব্যাগ। এই অবস্থা দেখে আব্বু মসজিদের ইমাম সাহেবকে ঘুম থেকে ডেকে তুললেন। তাড়াতাড়ি আমাকে ধরাধরি করে বাসায় নিয়ে আসলেন। 3-4 দিন পর আমি সুস্থ হই। ঘটনার পরদিন রাতে আমি কি মনে করে আমার মানিব্যাগ চেক করতে দেখতে পেলাম আমার মানিব্যাগে অতিরিক্ত 200 টাকা আছে। কিন্তু আমার স্পষ্ট মনে আছে, বরিশাল থেকে যখন ভোলার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম আমার মানিব্যাগে মাত্র 740 টাকা ছিল। মানিব্যাগে এর চেয়ে বেশি 1 টাকাও ছিল না। আর মানিব্যাগে কোনো 100 টাকার নোটও ছিল না। এখন 2টো 100 টাকার নোট, যেটা কিনা এখনো আমার কাছে রেখে দিয়েছি। অবাক করার বিষয় হলো যে লোকটি আব্বুকে কল করে আমার অবস্থান জানিয়েছিল, আব্বুর রিসিভার কল লিস্টটা চেক করে দেখলাম সেই নাম্বারটি ওখানে ছিল না। আরও একটি অবাক করা বিষয় হলো, সেদিনের ব্যাপারে খোঁজ নিয়ে দেখলাম সেদিন রাতে ফেরি চলাচল নাকি বন্ধ ছিল। এখন প্রশ্ন হচ্ছে, ফেরি চলাচল যদি বন্ধই থাকে তাহলে আমি কিভাবে নদী পার হলাম? ফেরি থেকে আমার বাড়ি প্রায় 109 কিলোমিটার দূরে। এই দূরত্ব আমি কিভাবে অতিক্রম করলাম? মাঝি, বাসের ড্রাইভার, অ্যাম্বুলেন্স, চায়ের দোকান, ফেরি, এমন হাজারো প্রশ্ন মনের ভেতর ঘুরপাক খেতে রইল, যার উত্তর আজও আমার অজানা। প্রিয় লিসেনার্স, এই ছিল রিয়াসাত ভাইয়ের জীবনের এক বাস্তব অথচ রহস্যময় অভিজ্ঞতা, যা এখনো তার মনে অজস্র প্রশ্ন রেখে গেছে। কে ছিল সেই মাঝি? কিভাবে এলো ব্যাগ? কারা দিল বাড়তি টাকা? কিংবা যে ফেরি চলছিল না তাতে সে উঠল কিভাবে? যা আমাদের লিখে পাঠিয়েছেন মনির হোসেন। আপনারা যদি এমন কোনো অস্বাভাবিক, ভৌতিক, অজানা কিছু ঘটনার সাক্ষী হয়ে থাকেন বা দেখে থাকেন, তাহলে আমাদের লিখে পাঠাতে ভুলবেন না। আমাদের লিখে পাঠান ফেসবুকের মাধ্যমে, অথবা আমাদের ফেসবুকে গিয়ে আমাদের মেসেঞ্জারে আপনার ঘটনা আমাদের কাছে পাঠাতে পারেন, অথবা চাইলে আপনি মেইল করতে পারেন bhutbanglo.com@gmail.com এই ঠিকানায়। আপনার পাঠানো ঘটনায় হয়তো হতে পারে আমাদের পরবর্তী পর্ব। আমি রায়হান, ভূত বাংলো থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। যাবার আগে বলে যাই, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। সবসময় সাবধানে থাকবেন, আর মনে রাখবেন সবকিছু এই পৃথিবীর নয়, কিছু কিছু হয়তো অন্য জগতেরও হয়ে থাকে। আল্লাহ হাফেজ।